আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ, প্রভাষক, দর্শন বিভাগ, কর্ণফুলী এজে চৌধুরী কলেজ, কর্ণফুলী, চট্টগ্রাম। আজকে আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, যুক্তির উপাদান। যুক্তির উপাদানের একটি অংশ যুক্তিবাক্যের প্রকারভেদ সম্পর্কে। একটি যুক্তি গঠন করতে গেলে এক বা একাধিক যুক্তিবাক্যের প্রয়োজন হয়, আর এই যুক্তিবাক্যের প্রকারভেদই আজকের আলোচ্য বিষয়। বিভিন্নভাবে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করা হয়েছে। আমরা যুক্তিবাক্যের যে শ্রেণীবিভাগ আছে সে সম্পর্কে আলোচনা করি। যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ গঠন অনুসারে, এক নম্বরে হচ্ছে গঠন অনুসারে যুক্তিবাক্যকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সরল বাক্য আর একটি হচ্ছে যৌগিক বাক্য। সরল বাক্য আর একটি হচ্ছে যৌগিক বাক্য। তাহলে গঠন অনুসারে সরল বাক্য এবং যৌগিক বাক্য কাকে বলে, একটি করে উদাহরণ দিলে আমরা বিষয়টি পরিষ্কার বুঝতে পারব। সরল বাক্য হচ্ছে যেমন ইকবাল হয় একজন কবি। এটি একটি সরল বাক্য। এটি একটি সরল বাক্য। এখন যদি বলি এবং ইকবাল হয় একজন দার্শনিক। ইকবাল হয় একজন দার্শনিক। তাহলে এই দুটি সরল বাক্য মিলে একটি যৌগিক বাক্য গঠিত হয়। যেমন ইকবাল হয় কবি ও দার্শনিক। এটি একটি যৌগিক বাক্য। দ্বিতীয়টা হচ্ছে গঠন অনুসারে। প্রথমটা হচ্ছে গঠন অনুসারে, দ্বিতীয়টি হচ্ছে গুণ অনুসারে। গুণ অনুসারে আমরা যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করতে পারি, যেমন সদর্থ, একটা হচ্ছে নজ্য অর্থ। আমরা জানি সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় কি? মরণশীল। কোনো মানুষ নয় অমর। কোনো মানুষ নয় অমর। এখানে এটা একটি গুণ, এটা একটি গুণ। এটা হচ্ছে সদর্থ, অর্থাৎ কোনো বিষয়কে, কোনো সংখ্যাকে স্বীকার করে নেওয়া হয়েছে। আর দ্বিতীয়টা হচ্ছে নজ্য, কোনো সংখ্যাকে কি করা হয়েছে? অস্বীকার করা হয়েছে। তাহলে গুণ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সদর্থ আর একটি হচ্ছে নজ্য। এবং সার্বিক এবং বিশেষ। আবার পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সার্বিক যুক্তিবাক্য আর একটা হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। এখন যখন বলবো সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল।
সার্বিক দুটি শব্দ আছে, একটি হচ্ছে সদর্থক সার্বিকে সকল ব্যবহৃত হয় এবং নয়ার্থক সার্বিকে কোনো ব্যবহার হয়। এটা একটি সার্বিক, অর্থাৎ মানুষ শ্রেণী সকলকে স্বীকার করে নেওয়া হয়েছে। মানুষ শ্রেণী সকলকে কি করা হয়েছে? স্বীকার করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে সার্বিক যুক্তিবাক্য। এটা একটি সার্বিক যুক্তিবাক্য। এটাও একটি কোনো মানুষ নয় অমর যখন বলবো, এটাও একটি সার্বিক যুক্তিবাক্য। তাহলে বিশেষ যুক্তিবাক্য কি হবে? যেমন কিছু কিছু মানুষ হয় দার্শনিক। কিছু কিছু মানুষ হয় দার্শনিক। এখন এই যে কিছু কিছু, এই শব্দটা বিশেষ একটি শব্দ, অর্থাৎ কিছু বা কিছু মানুষ হয় দার্শনিক। এখানে বিশেষ একটি শব্দ, যেমন প্লেটো হয় একজন দার্শনিক। প্লেটো হয় একজন দার্শনিক। এখানে কিছু শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? কিছু শব্দ দ্বারা মানুষ শ্রেণীর সকলকে বোঝানো হয়নি, মানুষ শ্রেণীর কিছু সংখ্যাকে বোঝানো হয়েছে, যেটা বিশেষ একটি যুক্তিবাক্য। যেটা বিশেষ একটি যুক্তিবাক্য। সম্পর্ক অনুসারে যুক্তিবাক্য। সম্পর্ক অনুসারে যুক্তিবাক্যকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য আর একটি হচ্ছে সাপেক্ষ যুক্তিবাক্য। অর্থাৎ নিরপেক্ষ যুক্তিবাক্য হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ যেটি কারোর উপর নির্ভর করে না। আর সাপেক্ষ মানে সেটি কারোর উপর অর্থ প্রদান করতে গেলে কারোর উপর নির্ভর করতে হয়, কারোর সহযোগিতার দরকার হয়। মানে যেটা আমরা সাপেক্ষ বলি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। নিরপেক্ষ কোনটা? যেমন সকল ফুল হয় সুন্দর। সকল ফুল হয় সুন্দর। এখানে সুন্দর এবং ফুল এবং সুন্দর এর মাঝে কোনো কন্ডিশন বা কোনো শর্তের উপর প্রযোজ্য নয়। ফুলটা ফুলই এবং সুন্দরটা হওয়ার জন্য কোনো শর্তের প্রয়োজন হয় না। এটা একটি নিরপেক্ষ যুক্তিবাক্য। সাপেক্ষ যুক্তিবাক্য হচ্ছে যদি তুমি পড়াশোনা করো, পড়ালেখা করো, তাহলে পাস করবে। এখানে পাস করার জন্য একটি শর্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে যে যদি তুমি পড়ালেখা করো তাহলে তুমি পাস করবে। এটি একটি সাপেক্ষ যুক্তিবাক্য। এটি একটি সাপেক্ষ যুক্তিবাক্য। নিশ্চয়তা অনুসারে। নিশ্চয়তা অনুসারে যুক্তিবাক্যকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: অনিবার্য, বর্ণনামূলক আর সম্ভাব্য। অনিবার্য, বর্ণনামূলক এবং সম্ভাব্য। যেমন অনিবার্যতে আমরা আলোচনা করতে পারি সকল কুমার হয় অবিবাহিত। সকল কুমার হয় অবিবাহিত, অর্থাৎ কুমার হতে গেলে এটা অনিবার্যভাবে অবিবাহিত হতে হবে। কোনো বিবাহিত ব্যক্তি কুমার হতে পারবে না। কোনো বিবাহিত ব্যক্তি কুমার হতে পারবে না। এখন তাহলে এটা হচ্ছে অনিবার্য নিশ্চয়তা অনুসারে। এবার সব কাক হয় কালো। কাক হয় কালো, এটা একটি কাক হয় কালো, এটি একটি বর্ণনামূলক, অর্থাৎ
এটা একটি বর্ণনা করা হচ্ছে। কাজে কালো একটি বর্ণনা করা হচ্ছে। এখন সম্ভাব্য, এটা হচ্ছে বর্ণনামূলক গেল। সম্ভাব্য, এখন আগামী বছর, যেমন এখন সারা পৃথিবীতে কোভিড-19 ভাইরাসটি আক্রমণ করছে। আমরা বলতে পারি যে আগামী বছর হয়তো কোভিড-19 আমাদের মাঝ থেকে বিদায় নেবে। আগামী বছর হয়তো কোভিড-19 বিদায় নেবে। এটি একটি বিদায় নেবে, এটি একটি সম্ভাব্য যুক্তিবাক্য। এটি একটি সম্ভাব্য যুক্তিবাক্য। এখন তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে বিশ্লেষক আর একটি হচ্ছে সংশ্লেষক। 6 নম্বর হচ্ছে তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যকে কয়টি ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটি হচ্ছে বিশ্লেষক আর একটি হচ্ছে সংশ্লেষক। যেমন মানুষ হয় জীবভিত্তিক ও বুদ্ধিভিত্তিক প্রাণী। মানুষ হচ্ছে জীবভিত্তিক এবং বুদ্ধিভিত্তিক প্রাণী। অর্থাৎ মানুষ একটি শব্দকে যখন আমি বিশ্লেষণ করেছি, এই বিশ্লেষক যুক্তিবাক্যটি কি হয়েছে? একটি নতুন জ্ঞান দিয়েছে, সেটা হচ্ছে কি বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। এটা কি একটি, এই গুণটা হচ্ছে অনিবার্যভাবে, এই গুণটি কি অনিবার্যভাবে যথার্থ প্রকাশ করেছে। এখন সংশ্লেষক যুক্তিবাক্যে এটা কি যথার্থ প্রকাশ করেছে, মাত্র এটা নতুন কোনো জ্ঞান দেয়নি। একটা হচ্ছে মানুষের মধ্যে যে জীববৃত্তি আছে, মানুষের মধ্যে যে বুদ্ধিবৃত্তি আছে, শুধু এটাই প্রকাশ পেয়েছে বিশ্লেষকের মধ্যে। আর সংশ্লেষক যুক্তিবাক্য হচ্ছে সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় কি মরণশীল। এই যে মানুষ হয় মরণশীল, এই মানুষ এর মধ্যে মরণশীল এই যথার্থটি না, এটা একটি নতুন জ্ঞান। তাহলে এটা একটি সংশ্লেষক যুক্তিবাক্য। আমরা এই বিষয়ে প্রত্যেকটি যখন আলাদা আলাদাভাবে আলোচনা করব, তখন আরো বিস্তারিতভাবে আলোচনা করব। 7 নম্বর বলছে গুণ ও পরিমাণ অনুসারে। আমরা যুক্তিবাক্যকে শ্রেণীবিভাগ যখনই করতে যাব, তখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শ্রেণীবিভাগটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে কয় ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়। একটা সার্বিক সদর্থক যুক্তিবাক্য, সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য, বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। তাহলে আমরা একটি করে উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার করে ফেলতে পারি। যেমন সার্বিক, যেমন সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল। কোনো মানুষ
নয় অমর, কোনো মানুষ নয় অমর, কিছু ছাত্র হয় মেধাবী, কিছু কিছু রাজনীতিবিদ নয় সৎ। এখানে সার্বিক গুণ অনুসারে, গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সার্বিক সদার্থক যুক্তিবাক্য, একটি হচ্ছে সার্বিক সদার্থক যুক্তিবাক্য। এখানে সার্বিক হচ্ছে কি? গুণ। সার্বিক হচ্ছে একটি পরিমাণ, সার্বিক একটি হচ্ছে পরিমাণ, আর হয় হচ্ছে একটি গুণ এবং সার্বিক সদর্থ, অর্থাৎ সার্বিক এটা সদর্থ। এখানে কোনো একটি পরিমাণ, এটা হচ্ছে কোনো একটি পরিমাণ, আর সার্বিক পরিমাণ, আর নয় হচ্ছে কি? একটি গুণ, অর্থাৎ সার্বিক নর্থক যুক্তিবাক্য। এখানে কিছু হচ্ছে একটি বিশেষ, হয় একটি গুণ, এটা হচ্ছে কিছু একটি বিশেষ, হয় একটি গুণ। সুতরাং বিশেষ সদর্থ হয় হচ্ছে সদর্থ যুক্তিবাক্য। এখানে কিছু কিছু রাজনীতিবিদ নয়, তাহলে কিছু কিছু রাজনীতিবিদ নয় সৎ, এখানে কিছু কিছু বিশেষ এবং রাজনীতিবিদ নয়, যে নয়টা হচ্ছে একটি নর্থ গুণ। সুতরাং কিছু কিছু রাজনীতিবিদ নয় সৎ, এটি একটি বিশেষ নর্থ যুক্তিবাক্য। আজকে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ এ পর্যন্ত আলোচনা, আমরা পরবর্তীতে আরো ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তবে আজকে আরেকটি বিষয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের দ্বাদশ এবং একাদশ শ্রেণীতে যে অ্যাসাইনমেন্ট চলছে, অ্যাসাইনমেন্টগুলো লেখার নিয়ম এবং তোমরা কিভাবে কোন কাগজে লিখবা তা আমি তোমাদের একটু করে বলে দেই। তোমরা কভার পেজটা, বর্তমানে যে আমাদের কলেজে যে কভার পেজ দেওয়া হয়েছে, এই কভার পেজটা তোমরা বর্তমান কভার পেজটা অবশ্যই দিবা। দ্বিতীয়ত হচ্ছে তোমরা A4 সাইজ যে কাগজ আছে, এই কাগজগুলোতে তোমরা অ্যাসাইনমেন্ট লিখবা। আরেকটি বিষয় হচ্ছে তোমরা A4 সাইজ কাগজ এর যে লিখবা, এটা উভয় পেজে লিখবা না, এক পাশে লিখবা। অর্থাৎ 2 পৃষ্ঠা আছে, 2 পৃষ্ঠায় না লিখে তোমরা এক পৃষ্ঠায় লিখবা, এক পৃষ্ঠায় লিখবা, উভয় পৃষ্ঠা লিখবা না। আরেকটি বিষয় হচ্ছে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো নিজ হস্তে লিখবা। অ্যাসাইনমেন্টগুলো কি? নিজ হাতে লিখবা, নিজ হস্তে লিখতে হবে, নিজ হস্তে লিখতে হবে। তোমাদের আরেকটি বিষয়, অনেক স্টুডেন্ট যে আমরা চারদিকে মার্জিন টানবো কি একদিকে মার্জিন টানবো, এই বিষয়গুলো বলো। তোমরা মার্জিন টানবো হচ্ছে উপরে এবং নিচে। মার্জিন টানবো কোথায়? উপরে এবং নিচে না, উপরে এবং বাম পাশে। তোমরা একটা খাতার এই বাম পাশে এবং উপরে মার্জিন টানবা, বাম পাশে এবং উপরে, অর্থাৎ দুই পাশে। তাহলে কয়টি বিষয়? একটি বিষয় হচ্ছে কভার পেজটা, যেটা সরকার কর্তৃক যেটা দেওয়া হয়েছে আমাদের পেজে, ওই কভার পেজগুলো ব্যবহার করবা। দ্বিতীয়ত A4 সাইজ, একই সাইজের কাগজ ব্যবহার করবা, A4 সাইজ। আর এক পৃষ্ঠায় লিখবা, অর্থাৎ উভয় পৃষ্ঠায় তোমরা লিখবা না, নিজ হস্তে লিখবা। এখন তোমাদের অ্যাসাইনমেন্ট দেখতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন ধরনের হাতে লেখা, একাধিক হাতে লেখা আছে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো। আর মার্জিনের বিষয় যেটা, সেটা তোমরা উপর পাশে এবং বাম পাশে মার্জিনগুলো টানবা। এই 5টা বিষয় অবশ্যই তোমরা লক্ষ্য রেখে করবা। আর কোনোভাবে একটি কাগজ, এক ধরনের কাগজে তোমরা কখনোই লিখবা না, ভালো কাগজে লিখবা। তোমরা ভালো কাগজে অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে, যত সুন্দর তোমাদের হাতে লেখা হবে, যত তথ্য দিতে পারবা, তত তোমরা অ্যাসাইনমেন্টে নাম্বার বেশি পাবা। তোমরা যত ভালো অ্যাসাইনমেন্ট লিখতে পারবা, তোমাদের এইচএসসি রেজাল্ট তত ভালো হবে। আর তোমরা গ্রুপ ভিত্তিক যে নৈর্বাচনিক যে বিষয়গুলো আছে, এই বিষয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সুতরাং তোমরা
তোমরা খুব ভালোভাবে এগুলো পড়ালেখা করবা। আর তোমরা সকল শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।